হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব এমন একজন মানুষকে যে ছোটবেলা থেকেই খুবই কঠিন একটা রোগে ভুগছে। আর দুঃখের বিষয় হলো এই রোগের কোনো রকম চিকিৎসা নেই, কিন্তু এই রোগের কারণেই সে খুবই অদ্ভুত আর শক্তিশালী একটা সুপার পাওয়ার পেয়ে যায়। তাকে গুলি মারা হোক, তার হাত পা কেটে দেওয়া হোক, অথবা তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক, কোনো কিছুতেই তার কোনো রকম ভাবে আঘাত লাগতো না। কিন্তু এই অদ্ভুত ক্ষমতাটা কি আদেও তার সুপার পাওয়ার নাকি তার দুর্বলতা, সেটাই আমরা আজকের এই সিনেমায় দেখব। আর এই কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম নোভোকেইন। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.5। তো গল্পের শুরুতেই আমরা নেথান নামের এই ছেলেটাকে দেখতে পাই। এই পৃথিবীতে ওর পরিবার বা বন্ধুবান্ধব বলতে কেউ ছিল না, ও পুরোপুরি একাই ছিল। ও একটা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি করত, আর নিজের কাজ শেষ করে অবসর সময়ে ও সবসময় ঘরের মধ্যে বসে বসে অনলাইনে গেম খেলতো। আর ওর যে গেমিং ফ্রেন্ড ছিল তার নাম ছিল রস্কো, কিন্তু রস্কোর সাথেও ওর সামনাসামনি কখনোই দেখা হয়নি। এক কথায় বলতে গেলে নেথানের জীবনটা খুবই বোরিং আর একঘেয়ে ছিল। কিন্তু এসব কিছুর মধ্যেই একদিন ব্যাংকে কাজ করার সময় ও শেরি নামের এই মেয়েটাকে দেখতে পায়। শেরি ওদের এই ব্যাংকে নতুন চাকরিতে জয়েন করেছিল, আর প্রথমবার শেরিকে দেখে নেথানের খুবই ভালো লেগে যায়। কিন্তু ও কখনোই সাহস করে শেরির সাথে কোনো রকম কথা বলতো না। এসব কিছুর মধ্যেই একদিন নেথান যখন ওর অফিসের মধ্যে গরম কফি খাচ্ছিল, তখন শেরি ওকে ভুল করে ধাক্কা দিয়ে বেশ অনেকটা গরম কফি নেথানের হাতে ফেলে দেয়। দেখা যায় অতিরিক্ত গরম লাগার কারণে নেথানের হাতের চামড়া পুড়ে পুরোপুরি লাল হয়ে গেছিল। কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল এই ঘটনায় ওর যেন একটুও ব্যথা লাগেনি। এখানে নিজের ভুলের জন্য শেরি বারবার নেথানের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু নেথান বলে, তুমি একদমই চিন্তা করো না, আমার কিছুই হয়নি। এই ঘটনার কিছুক্ষণ পর শেরি আরও একবার নেথানের কেবিনে এসে নিজের করা ওই কাজের জন্য ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। শেরি বলে, আমার ওই কাজের জন্য তুমি যেন আমাকে চাকরি থেকে বের করে দিও না। নেথান ওকে আশ্বস্ত করে বলে, তুমি একদমই চিন্তা করো না, তোমার ওই কাজের জন্য আমি কিছুই মনে করিনি। তখন শেরি বলে, ঠিক আছে, তুমি যদি আমার ওপরে রাগ করে না থাকো তাহলে আজকে আমার সঙ্গে লাঞ্চ করতে চলো। যেহেতু আমি তোমার সাথে একটা ভুল করেছি, তাই আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই। এই কথা শুনে নেথান বেশ অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর শেষ অবধি ওর সাথে লাঞ্চে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পর লাঞ্চ টাইমে ওরা দুজন পাশের একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে যায়। সেখানে নেথান একটা মিল্কশেক অর্ডার দেয় আর শেরি একটা অ্যাপেল পাই। এই অ্যাপেল পাইটা শেরির খুবই ভালো লেগেছিল, সেজন্য ও নেথানকেও ওর থেকে বেশ কিছুটা খেয়ে দেখতে বলে। কিন্তু ওকে অনেকবার বলা সত্ত্বেও নেথান কোনোভাবেই ওটা খেতে চাইছিল না। এখন শেরি বারবার ওকে ওই খাবারটা খাওয়ার জন্য জোর করায় নেথান শেষে বাধ্য হয়ে ওকে বলে, আমি ছোটবেলা থেকেই সিপা নামের একটা নার্ভের রোগে ভুগছি। এই রোগের কারণে আমি ছোট থেকেই আমার শরীরে কোনো রকম ব্যথা অনুভব করতে পারি না, এমনকি অতিরিক্ত ঠান্ডা বা গরমও বুঝতে পারি না। আর সেজন্য আমি কখনোই এমন কোনো খাবার খাই না যেগুলোকে চিবাতে হয়, কারণ এমনটা হতে পারে খাবার চিবাতে চিবাতে আমি ভুল করে নিজের জিভটাকেও চিবিয়ে কেটে ফেলতে পারি। সেজন্যই আমি সবসময় লিকুইড খাবার খাই, আর আমার সমস্ত খাবারগুলোকে আমি গ্রাইন্ড করে লিকুইড করে নেই। আর যেহেতু আমি কোনো রকম ব্যথা অনুভব করতে পারি না, তাই আমাকে সমস্ত কাজ খুবই সাবধানে করতে হয়। আমার অতিরিক্ত জোরে বাথরুম পেলেও আমি সেটা বুঝতে পারি না, আর বেশিক্ষণ বাথরুম চেপে রাখলে আমার ব্লাডার ফেটে যেতে পারে। সেজন্য প্রতি 3 ঘন্টা পর পর বাথরুম করার জন্য আমি আমার হাত ঘড়িতে একটা করে অ্যালার্ম দিয়ে রাখি। যেটা শুনে শেরি খুবই অবাক হয়ে গিয়ে বলে, তাহলে সেজন্যই একটু আগে তোমার হাতে অতটা গরম কফি পড়ার পরেও তোমার কোনো রকম আঘাত লাগেনি? তাহলে তো তুমি একটা সুপার হিরো, যার কোনো রকম ভাবে ব্যথা লাগে না। নেথান হাসতে হাসতে বলে, এমনটা একদমই না। ছোটবেলায় একদিন স্কুলে যাওয়ার সময় আমার জুতোর মধ্যে একটা পেরেক ঢুকে যায়, আর আমি সেই অবস্থায় ওই জুতোটা পরে স্কুলে চলে যাই। কিন্তু পরবর্তীকালে ওই পেরেকের কারণে আমার পা কেটে গিয়ে আমার জুতো থেকে প্রচুর পরিমাণ রক্ত বেরোতে শুরু করে। আর আমার সাথে মাঝে মাঝেই এইরকম কিছু না কিছু দুর্ঘটনা ঘটত, যে বিষয়টা নিয়ে ছোট থেকেই আমার বাবা মা খুবই দুশ্চিন্তায় ছিলেন। ছোটবেলায় আমি আমার বেশিরভাগ সময়টাই হসপিটালে কাটিয়েছি। পরবর্তীকালে ডাক্তারেরা জানায় আমার এই রোগটা খুবই রেয়ার, প্রতি 1 কোটি মানুষের মধ্যে মাত্র 1 জন মানুষেরই এই রোগ হয়। কিন্তু এই রোগের কোনো রকম চিকিৎসা নেই, আর এই রোগের রোগীরা মাত্র 25 বছর বয়সের মধ্যেই মারা যায়। আর আমার শরীরে ব্যথা লাগে না মানে এই না আমার শরীরের কোনো রকম ক্ষতি হয় না। আমার শরীরে কেটে গেলে অথবা পুড়ে গেলে বাকি আর 5 জনের মতন আমার শরীরেও ক্ষতি হয়, আর আমিও বাকি আর 5 জন মানুষের মতনই মারা যাব। কিন্তু শুধু পার্থক্য এটাই, আমার কখনো সেটার জন্য ব্যথা লাগবে না। এখন সবকিছু শোনার পর শেরি খুবই হতাশ হয়ে গিয়ে বলে, তাহলে তুমি এত সুন্দর এই অ্যাপেল পাইটা খেতে পারবে না? নেথান বলে, একদমই না। শেরি বলে, তুমি একটুখানি খেয়ে দেখো, তোমার কোনো ক্ষতি হলে আমি তোমার সাথে আছি। এখন শেরি অনেক জোর করায়
নেথান শেষ অবধি ওর থেকে 1 চামচ অ্যাপেল পাই খায়, আর সেটা খেয়ে ওর প্রচণ্ড ভালো লেগে যায়। ও বলে, আমি জীবনেই প্রথমবার কোনো সলিড খাবার খেলাম, আর আমি জানতাম না অ্যাপেল পাই খেতে এতটা ভালো লাগে। এখানে নেথানকে এত হাসি খুশি দেখে শেরি ওকে বলে, তুমি যদি আজ রাতে ফাঁকা থাকো তাহলে কি আমার সাথে ঘুরতে যাবে? এটা শুনে এখন নেথান আবারও ওর কথায় রাজি হয়ে যায়। এরপর রাতের বেলায় ওরা দুজন একটা নাইট ক্লাবে চলে যায়। সেখানে ওরা দুজন নিজেদের মধ্যে গল্প করে একে অপরের ব্যাপারে বেশ অনেক কিছু জানতে পারে। শেরি বলে, ছোটবেলায় আমার বাবা মা আমাকে একটা অনাথ আশ্রমের সামনে রেখে চলে গেছিল। তারপর থেকে আমার 12 বছর বয়স অবধি আমি বিভিন্ন শহরের বিভিন্ন অনাথ আশ্রমে ঘুরে ঘুরে বড় হয়েছি। কিন্তু আমার 12 বছর বয়সে আমাকে একটা পরিবার দত্তক নেয়, যেখানে আমি আমার নতুন বাবা মা আর আমার একটা দাদাকে নিজের পরিবার হিসাবে পেয়েছিলাম। কিন্তু তারাও আমার সাথে খুবই বাজে ব্যবহার করত, যে কারণে আমার 18 বছর হওয়ার পরেই আমি সেই বাড়ি ছেড়ে চলে আসি। আর এখন এই শহরে আমি একাই থাকছি আর চাকরি করে নিজের খরচ চালাচ্ছি। এখানে এরা দুজন নিজেদের মধ্যে গল্প করে খুবই ভালো সময় কাটাচ্ছিল। কিন্তু তখনই ওখানে হঠাৎ করে নেথানের ছোটবেলার স্কুলের একটা বন্ধু চলে আসে, আর এখানে ও শেরির সামনেই নেথানকে নোভুকের নামে ডেকে ওকে নিয়ে খুবই উল্টোপাল্টা হাসি তামাশা করতে শুরু করে। ও নেথানকে দেখে বলে, তুমি এখনো বেঁচে আছো? ডাক্তার তো বলেছিল তুমি 25 বছরের মধ্যেই মারা যাবে। আর এটা বলেই ও পিছনে থাকা নিজের বাকি বন্ধুদের দিকে তাকিয়ে নেথানকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। এই ঘটনায় নেথান পুরোপুরি শান্ত থাকলেও শেরি খুবই রেগে গেছিল। কিছুক্ষণ পর নেথানের বন্ধু চলে গেলে নেথান শেরিকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার স্কুলের সমস্ত ছেলেমেয়েরাই আমার এই রোগের কারণে আমাকে নিয়ে খুবই হাসি তামাশা করত, যে কারণে ছোটবেলা থেকে আজ অবধি আমার কোনো বন্ধু নেই। এই কথা শুনে শেরি এখন আরো বেশি রেগে যায়। এখন ও নেথানের সেই বন্ধুকে ডেকে ওকে মদ খাওয়ানোর নাম করে ইচ্ছা করে খুবই ঝাল একটা সস খাইয়ে দেয়, যে কারণে ও প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। আর ওকে এই অবস্থায় দেখে শেরি আর নেথান হাসতে হাসতে ওই বার থেকে বেরিয়ে আসে। এরপর সেই রাতটা শেরি নেথানের সাথে ওর বাড়িতে এসে ওর সাথেই কাটায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নেথান খুবই খুশি ছিল। আগের দিন শেরির সাথে সময় কাটিয়ে ওর খুবই ভালো লেগেছিল। আসলে নিজের জীবনে এই প্রথমবারের জন্য ও এমন একজন মানুষকে পেয়েছিল যে ওর ব্যাপারে সবকিছু জানার পরেও ওর সাথে থেকে ওকে ভালোবেসেছিল। সেজন্য এখন নেথান ঠিক করে নেয় আজ ও আবারও শেরির সাথে বাইরে ঘুরতে যাবে। আর এই বিষয়টা নিয়ে ও খুবই এক্সাইটেড ছিল। বাকি আর 5টা দিনের তুলনায় আজকে ও খুবই হাসি খুশি ছিল। এমনকি আজকে ও অফিসে নিজের কাজটাকেও খুবই এনজয় করছিল, আর কাজের ফাঁকে সুযোগ পেলেই দূর থেকে শেরিকে দেখার চেষ্টা করছিল। এইভাবে সবকিছু যখন খুবই ভালো কাটছিল, ঠিক তখনই 3জন লোক স্যান্টা ক্লজের ড্রেস পরে ওদের ব্যাংকের মধ্যে ডাকাতি করার জন্য চলে আসে। এখন ওরা বন্দুক বের করে ভয় দেখিয়ে ব্যাংকের সমস্ত কর্মচারী আর কাস্টমারদেরকে মেঝেতে শুয়ে পড়তে বলে। আর তারপর ওরা ব্যাংক ম্যানেজারকে ওই ব্যাংকের লকারটা খুলতে বলে। কিন্তু ম্যানেজার কোনোভাবেই ওদেরকে ওই লকারের কোড বলতে চাইছিল না, যেটা দেখে ওদের মধ্যে থেকে সাইমন নামের একজন খুবই রেগে গিয়ে ওই ম্যানেজারকে গুলি করে মেরে ফেলে। আর এরপর ও ওই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে নেথানকে ধরে এনে ওর কাছ থেকে ওই লকারের কোডটা জানতে চায়। কিন্তু নেথান এখন ওর কথার কোনো উত্তর দিচ্ছিল না, যেটা দেখে সাইমন খুবই রেগে গিয়ে নেথানকে প্রচণ্ড উল্টোপাল্টা মারধর করতে শুরু করে। যদিও এই ঘটনায় নেথানের কোনোরকমভাবে ব্যথা লাগছিল না, কিন্তু ওকে মার খেতে দেখে শেরির খুবই খারাপ লাগছিল। সেজন্য ও জোরে জোরে চিৎকার করে ওই ডাকাতদেরকে নেথানকে মারতে বারণ করে। এটা শুনে এখন সাইমন নেথানকে ছেড়ে দিয়ে শেরিকেই মারতে শুরু করে, যেটা দেখে নেথান এখন শেরিকে বাঁচানোর জন্য ওই ডাকাতদেরকে ব্যাংকের লকারের কোডটা বলে দেয়। আর এটা শোনার সাথে সাথেই ওরা নেথানের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়। এরপর ওই 3জন ডাকাত মিলে ব্যাংকের লকার খুলে সেখান থেকে সমস্ত টাকা চুরি করে নেয়। কিন্তু ওরা ওই ব্যাংক থেকে বেরোনোর আগেই বাইরে বেশ কিছু পুলিশ চলে এসেছিল। এখন এই জায়গা থেকে পালানোর জন্য ওরা শেরিকে নিজেদের সাথে বন্দি বানিয়ে নেয়। এখানে ডাকাতদের সাথে একজনকে বন্দি অবস্থায় দেখে পুলিশরা ওদের উপরে কোনোরকমভাবেই গুলি চালায় না। আর এই সুযোগেই ওই ডাকাতরা ওই 2জন পুলিশের উপরে গুলি করে তাদেরকে মেরে ফেলে ওখান থেকে পালিয়ে যায়। এখান থেকে পালানোর জন্য ওই ডাকাতরা দুটো আলাদা আলাদা গাড়িতে ভাগ হয়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণের মধ্যে নেথানেরও জ্ঞান ফিরে আসে। আর ও যখন জানতে পারে ওই ডাকাতরা শেরিকেও নিজেদের সাথে তুলে নিয়ে গেছে, তখন ও তাড়াতাড়ি করে ওকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বাইরে বেরোনোর পর ও দেখতে পায় ওই ডাকাতরা দুটো আলাদা আলাদা গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছে। এটা দেখে নেথান তাড়াতাড়ি করে পাশে থাকা সেই পুলিশের গাড়ি নিয়েই ওদের পিছন পিছন যেতে শুরু করে। এদিকে ওই ডাকাতরা মনে করছিল ওরা খুব সহজেই অনেক টাকা চুরি করে বড়লোক হয়ে গেছে। কিন্তু তখনই ওরা লক্ষ্য করে পিছন থেকে নেথান পুলিশের গাড়ি নিয়ে ওদের দিকে এগিয়ে আসছে। ওই ডাকাতগুলো মনে করেছিল এই গাড়ির মধ্যে হয়তো আসল পুলিশ আছে।
সেজন্য ওরা নিজেদের দুটো আলাদা আলাদা গাড়ি নিয়ে দুটো আলাদা আলাদা রাস্তায় বেরিয়ে পড়ে। এদিকে পিছন থেকে এসব কিছু দেখে নেথান খুবই কনফিউজড হয়ে যায়। ও বুঝে উঠতে পারছিল না এই দুটো গাড়ির মধ্যে থেকে শেরি কোন গাড়িতে আছে। সেজন্য এখন ও আন্দাজে ওদের মধ্যে থেকে একটা গাড়ির পিছনে যেতে শুরু করে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর নেথানের সামনে থাকা গাড়িটা একটা সরু গলির মধ্যে ঢুকে সেখান থেকে আর পালানোর কোনো রকম রাস্তা খুঁজে পায় না। এখন এই সুযোগে নেথান তাড়াতাড়ি করে ওই গাড়ির মধ্যে থাকা ডাকাতকে বন্দুক দেখিয়ে ওর কাছ থেকে শেরির ব্যাপারে জানতে চায়। এই ডাকাতটার নাম ছিল বেন। কিন্তু নেথানকে দেখে ওই ডাকাতটা খুব ভালোভাবেই বুঝতে পারে ও কোনো পুলিশের লোক না, আর তাছাড়া ও ঠিকভাবে বন্দুকও ব্যবহার করতে পারে না। আর এটা বুঝতে পেরেই ওই ডাকাতটা নেথানের সঙ্গে মারামারি করতে শুরু করে। আর এভাবেই মারামারি করতে করতে ওরা পাশে থাকা একটা রেস্টুরেন্টের রান্নাঘরের মধ্যে ঢুকে যায়। আর সেখানে মারামারি করতে করতে নেথানের হাত থেকে বন্দুকটা ছিটকিয়ে গরম তেলের মধ্যে পড়ে যায়। যদিও এখানে মার খাওয়ার পরেও নেথানের শরীরে কোনো রকম আঘাত লাগছিল না, কিন্তু ওই ডাকাতরা খুবই শক্তিশালী ছিল আর ও একটা চাকু দিয়ে নেথানকে খুন করে মেরে ফেলতে চাইছিল। তাই এখন নিজের জীবন বাঁচানোর জন্য নেথান ওই ফুটন্ত গরম তেলের মধ্যে থেকে সেই বন্দুকটা বের করে ওই ডাকাতটাকে গুলি করে মেরে ফেলে। এখন এই ঘটনায় ও প্রচণ্ড ঘাবড়ে গেছিল। আজ জীবনের প্রথমবারের জন্য ও কোনো মানুষের খুন করেছিল, আর এই বিষয়টাকে ও যেন কোনোভাবেই মানতে পারছিল না। এসব কিছুর মধ্যেই নেথান লক্ষ্য করে ওই ডাকাতের হাতে একটা ট্যাটু করা আছে। এখন ও নিজের মোবাইলে সেই ট্যাটুর একটা ছবি তুলে নেয়, আর তারপর ওই মৃত ডাকাতের পকেট থেকে ওর মোবাইল ফোনটা বের করে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর নেথান ওর অনলাইন গেমিং ফ্রেন্ড অর্থাৎ রস্কোকে কল করে এই সমস্ত ঘটনা জানায়। প্রথমের দিকে সবকিছু শোনার পর রস্কো খুবই ভয় পেয়ে গেছিল। তখন নেথান ওকে বলে, আমি তোমার থেকে একটা সাহায্য চাই। আমি একটু আগে যে ডাকাতটাকে মেরে ফেলেছি তার হাতে একটা বিশেষ ধরনের ট্যাটু করা ছিল। এখন তুমি একটু খোঁজ লাগিয়ে এটা জানার চেষ্টা করো ওই ট্যাটুটাকে কে এঁকেছে, কারণ প্রত্যেকটা ট্যাটু আর্টিস্টের কাজই আলাদা আলাদা হয়, আর তারা প্রত্যেকে নিজেদের কাজগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। যদিও সবকিছু শোনার পর রস্কো ওকে কোনোভাবেই সাহায্য করতে চাইছিল না। রস্কো বলে, আমরা দুজন শুধুমাত্র অনলাইন ফ্রেন্ড, আমি তোমাকে ঠিকভাবে চিনিও না, এমনকি আমাদের কখনো দেখাও হয়নি, আর তার উপরে এখন তুমি একজনকে খুন করেছো। এই অবস্থায় আমি কোনোভাবেই তোমাকে সাহায্য করে জেলে যেতে চাই না। যেটা শুনে নেথান বলে, হতে পারে আমরা শুধুই অনলাইন ফ্রেন্ড, কিন্তু আমার জীবনে তুমিই হলে আমার একমাত্র বন্ধু, আর এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতন কেউই নেই। এই কথা শুনে এখন রস্কো শেষ অবধি খুবই ইমোশনাল হয়ে নেথানকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই ব্যাংকের ক্রাইম সিনে দুজন ডিটেকটিভ চলে এসেছে। এখন সমস্ত ঘটনা শোনার পর ওই ডিটেকটিভদের মনে হতে লাগে নেথানও হয়তো ওই ডাকাতদের সাথেই কাজ করছে, কারণ নেথান নিজেই ওই ডাকাতদেরকে ব্যাংকের লকার খুলে দিয়েছিল। আর টাকা চুরি হয়ে যাওয়ার পর নেথান পুলিশের একটা বন্দুক আর একটা গাড়ি চুরি করে ওই ডাকাতদের পিছন পিছন এখান থেকে চলে যায়। এখন এই ঘটনার একটু ভালো করে তদন্ত করতে করতে ওই ডিটেকটিভরা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে নেথান ওই 3 নম্বর ডাকাতটাকে মেরে ফেলেছিল। এখন এসব কিছু দেখার পর ওই ডিটেকটিভদের মনে হচ্ছিল নেথান নিজেই হয়তো ওই ডাকাতদেরকে এই টাকা চুরি করতে সাহায্য করেছিল, কিন্তু টাকা চুরি করার পর ওদের মধ্যে হয়তো কোনো কারণে ঝামেলা হয়েছে, যে কারণে নেথান ওদের মধ্যে থেকে একজনকে মেরে ফেলেছে। এখন ওই ডিটেকটিভ নেথানকে কল করে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে কল রিসিভ করার সাথে সাথেই নেথান প্রশ্ন করে, আপনারা কি শেরিকে খুঁজে পেয়েছেন? তখন ওই ডিটেকটিভ বলে, শেরিকে খোঁজার দায়িত্ব পুলিশের, তাই তুমি এখন আমাদের কাছে ফিরে এসে আত্মসমর্পণ করো আর ওই চুরির টাকাগুলো ফেরত দাও। যেটা শুনে নেথান বলে, আপনারা কি মনে করেছেন ওই টাকাটা আমি চুরি করেছি? আমার ওই সমস্ত টাকার ওপরে কোনো লোভ নেই, আমি শুধু শেরিকে বাঁচাতে চাই, আর আপনারা যতক্ষণ অবধি ওকে খুঁজে বের করছেন ততক্ষণ আমি নিজে থেকেই ওকে বাঁচানোর চেষ্টা করব, আর আমি যতক্ষণ বেঁচে আছি আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। অন্যদিকে আমরা বাকি দুজন ডাকাতকে দেখতে পাই যারা একটু আগেই ওই ব্যাংক থেকে টাকা চুরি করেছিল। এদের মধ্যে থেকে একজনের নাম ছিল সাইমন আর অন্য একজনের নাম ছিল আন্দ্রে। দেখা যায় এখন এরা দুজনেই নিজেদের 3 নম্বর সঙ্গী অর্থাৎ বেনকে নিয়ে খুবই চিন্তায় ছিল, কারণ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও বেন এখনও ওদের কাছে ফিরে আসেনি। আসলে বেন নামের যে ডাকাতটা একটু আগে মারা গেছিল সে ছিল অ্যান্ড্রের ভাই, আর এখন নিজের ভাইকে নিয়ে অ্যান্ড্রে খুবই দুশ্চিন্তায় ছিল। এসব কিছুর মধ্যেই আমরা দেখতে পাই অ্যান্ড্রে আর সাইমনের সঙ্গে এখানে শেরিও বসে আছে, আর এখান থেকেই আমরা জানতে পারি শেরি হলো আসলে সাইমনের বোন, আর শেরি ওই ব্যাংকে চাকরি করার নাম করে এদের সবাইকে ভিতর থেকে ডাকাতি করার জন্য সাহায্য করছিল। এখানে শেরিকে দেখে বোঝা যাচ্ছিল ও যেন নিজের ভাইয়ের এই সমস্ত চুরি ডাকাতির কাজগুলোকে একদমই পছন্দ করছিল না। অন্যদিকে দেখা যায় নেথানের অনলাইন ফ্রেন্ড অর্থাৎ রস্কো বেনের হাতে থাকা সেই ট্যাটু আর্টিস্টের ঠিকানা খুঁজে বের করেছে। এখন নেথান ওই ট্যাটু আর্টিস্টের কাছে গিয়ে বলে,
আমি হলাম বেনের বন্ধু, যে কিছুদিন আগেই তোমার কাছ থেকে একটা ট্যাটু করিয়ে গেছিল। এখন আমিও বেনের মতনই একটা ট্যাটু করাতে চাই। আর এই কথা বলেই ও খুবই চালাকির সাথে ওই ট্যাটু আর্টিস্টের কাছ থেকে বেনের ব্যাপারে খোঁজখবর করতে শুরু করে। কিন্তু নেথানের কথা শুনে ওই ট্যাটু আর্টিস্টের খুবই সন্দেহ হয়। সেজন্য ও নেথানকে বেনের ব্যাপারে বেশি কিছু না জানিয়ে ওকে ধরে মারার চেষ্টা করে। আর এভাবেই একটা পর্যায়ে ওদের দুজনের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা মারামারি শুরু হয়ে যায়। আর যেহেতু নেথানের শরীরে কোনো রকম ব্যথা বা আঘাত লাগতো না, তাই শেষ অবধি ও বহু কষ্ট করে ওই ট্যাটু আর্টিস্টকে হারিয়ে দেয়। আর এখন ওই ট্যাটু আর্টিস্টও বাধ্য হয়ে নেথানকে বেনের নাম ঠিকানা আর ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেয়। নেথান মনে করেছিল শেরিকে হয়তো বেনের বাড়িতেই বন্দি করে রাখা হয়েছে, সেজন্য এখন ও সরাসরি বেনের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু দেখা যায় তখন ওদের বাড়িটা পুরোপুরি ফাঁকা ছিল, যে কারণে ও সারা বাড়ির মধ্যে ভালো করে তল্লাশি চালাতে শুরু করে। কিন্তু দেখা যায় ওদের ঘরের মধ্যেই বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে ফাঁদ তৈরি করে রাখা হয়েছিল, যাতে কোনো চোর ওদের ঘরের থেকে কোনো কিছু চুরি করে পালাতে না পারে। এবার এইভাবে একটু খোঁজাখুঁজি করতে করতে নেথান একটা জ্যাকেট খুঁজে পায়, যে জ্যাকেটের ওপরে একটা গ্যারেজের নাম আর ঠিকানা দেওয়া ছিল। এটা দেখে এখন নেথান বুঝতে পারে এই গাড়ির গ্যারেজটা আসলে বেন আর ওর দাদা ছিল। আর ওর মনে হতে লাগে শেরিকে হয়তো তাহলে এই গ্যারেজেই বন্দি করে রাখা হয়েছে। কিন্তু এখন শেরিকে বাঁচাতে যাওয়ার আগেই ওই ঘরে থাকা একটা ফাঁদের মধ্যে ওর পা বেঁধে গিয়ে ও উল্টো হয়ে ঝুলতে শুরু করে। এখন নেথান অনেক চেষ্টা করেও কোনোভাবেই নিজেকে এই দড়ি থেকে ছাড়াতে পারছিল না। সেজন্য এখন ও বাধ্য হয়ে আবার নিজের সেই অনলাইন গেমিং ফ্রেন্ড অর্থাৎ রস্কোকে কল করে আর ওকে এখানে এসে নেথানকে ওই দড়ি থেকে বেরোনোর জন্য সাহায্য করতে বলে। কিন্তু রস্কো পুলিশ কেসের ভয়ে কোনোভাবেই এখানে আসতে চাইছিল না। কিন্তু শেষ অবধি নেথান ওকে অনেক জোর করায় ও আসার জন্য রাজি হয়ে যায়। রস্কো জানায় ওর বাড়ি থেকে নেথানের ঠিকানায় পৌঁছাতে ওর এখনো 10 মিনিট সময় লাগবে। এদিকে দেখা যায় অ্যান্ড্রে এখন বেনকে নিয়ে খুবই চিন্তায় ছিল। ওর মনে হচ্ছিল বেন হয়তো পুলিশের কাছে ধরা পড়ে গেছে, অথবা ও হয়তো পুলিশের ভয়ে এদের কাছে না এসে নিজেদের বাড়িতে গিয়েই লুকিয়ে রয়েছে। তাই এখন বেনকে খোঁজার জন্য আন্ড্রে ওই গ্যারেজ থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। যদিও সাইমন ওকে বারবার এই কাজটা করতে বারণ করে, কিন্তু আন্ড্রে এখন ওর কোনো কথা না শুনেই বেনকে খোঁজার জন্য নিজেদের বাড়িতে চলে আসে। আর সেখানে আসার পর ও দেখতে পায় নেথান ওদের ফাঁদে ফেসে গিয়ে ওদের ঘরের মধ্যে উল্টো হয়ে ঝুলছে। যদিও প্রথমের দিকে নেথান ওকে বোকা বানানোর চেষ্টা করে। ও বলে, আমি একজন চোর আর আমি চুরি করার জন্য তোমাদের ঘরে এসেছিলাম, কিন্তু এখন ভুল করে এখানে ফেসে গেছি। এসব কিছুর মধ্যেই সাইমন অ্যান্ড্রেকে কল করে জানায়, আমি খবর নিয়ে জানতে পেরেছি বেন মারা গেছে আর ওকে মেরেছে সেই স্যুটবুট পরা অ্যাসিস্ট্যান্ট ব্যাংক ম্যানেজারটা। যেটা শুনে এখন অ্যান্ড্রে বুঝতে পারে নেথানই ওর ভাইকে খুন করেছে। সেজন্য এখন ও খুবই রেগে গিয়ে নেথানকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। তখন নেথান খুবই বুদ্ধি করে বলে, হ্যাঁ, আমি তোমার ভাইকে মেরেছি, এখন তুমি আমাকে কোনো রকম কষ্ট না দিয়ে তাড়াতাড়ি করে গুলি করে মেরে ফেলো। যেটা শুনে এখন আন্ড্রে নেথানকে গুলি করে না মেরে ওকে তিল তিল করে কষ্ট দিয়ে মারার সিদ্ধান্ত নেয়। আর নেথানও ঠিক এটাই চাইছিল। যেহেতু আগামী 10 মিনিটের মধ্যেই নেথানকে বাঁচানোর জন্য রস এখানে চলে আসবে, তাই এখন সেই 10 মিনিটের জন্য নেথান আন্ড্রেকে যেভাবেই হোক ব্যস্ত রাখতে চাইছিল। এখন আন্দ্রে নেথানের হাত পা একটা চেয়ারের সাথে বেঁধে ওর উপরে বিভিন্ন রকমভাবে টর্চার করতে শুরু করে। এই যেমন ওর পায়ের মধ্যে একটা রড ঢুকিয়ে সেটাকে জোরে জোরে নাড়াতে শুরু করে, তারপর একটা পিলার দিয়ে ওর হাতের নখগুলোকে টেনে তুলে দেয় এবং সবশেষে ও একটা ধারালো চাকু নেথানের চোখের মধ্যে ঢোকাতে চাইছিল। কিন্তু তখনই ওখানে রস চলে এসে পিছন দিক থেকে আন্দ্রের মাথায় জোরে আঘাত করে ওকে অজ্ঞান করে মাটিতে ফেলে দেয়। এরপর ও নেথানের হাত পায়ের বাঁধন খুলে ওকে মুক্ত করে দেয়। এখন এই প্রথমবারের জন্য নেথান আর রস একে অপরকে সামনাসামনি দেখছিল। কিছুক্ষণ পর রসকে ধন্যবাদ জানিয়ে নেথান যখন ওই ঘরে থেকে বাইরে বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই আন্দ্রের জ্ঞান ফিরে আসে আর ও নেথানকে প্রচন্ড উল্টোপাল্টাভাবে মারধর করতে শুরু করে। এখন নেথান, রস আর আন্দ্রে এদের তিনজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। আর যেহেতু আন্দ্রে খুবই শক্তিশালী ছিল, তাই ও খুব সহজে এদের দুজনকে হারিয়ে দিচ্ছিল। এই লড়াইতে নেথানের শরীরে গুলি লেগে চাকু ফুটে ও বিশালভাবে আহত হয়ে যায়। কিন্তু শেষ অবধি ও আর রস মিলে বহু কষ্ট করে আন্দ্রেকেও এখানে মেরে ফেলে। কিন্তু এসব কিছুর মধ্যেই নেথানকে খুঁজতে খুঁজতে ওদের বাড়ির বাইরে সেই দুজন ডিটেকটিভ চলে আসে। এটা দেখে এখন রস বলে, এখন তুমি তাড়াতাড়ি করে পুলিশের কাছে গিয়ে ওদেরকে সমস্ত ঘটনা জানিয়ে দাও। তখন নেথান বলে, পুলিশ তো আগে থেকে আমাকেই অপরাধী মনে করছে, আর আমি যদি আত্মসমর্পণ করি তাহলে এখন পুলিশ শেরিকে খোঁজা বাদ দিয়ে আমাকেই জিজ্ঞাসাবাদ করবে, আর আমি সেটা একদমই চাই না। তাই যতক্ষণ না অবধি আমি শেরিকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি কোনোভাবেই শান্ত হব না।
এদিকে দেখা যায় ঘরের বাইরে থেকে তখন ওই ডিটেকটিভরা জোরে জোরে চিৎকার করে নেথানকে আত্মসমর্পণ করতে বলছে। আর এসব কিছুর মধ্যেই কেউ একজন ওই ঘর থেকে বাইরে বেরিয়ে ওই ডিটেকটিভদের সামনে থেকেই নিজের স্কুটার নিয়ে পালাতে শুরু করে, যেটা দেখে ওই ডিটেকটিভরাও ওদের পিছন পিছন যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় ওটা আসলে রস ছিল। নেথানকে বাঁচানোর জন্য এখন ও ইচ্ছা করে এই কাজটা করেছিল, যাতে এই সুযোগে নেথান ওখান থেকে পালিয়ে যেতে পারে। এদিকে দেখা যায় নেথান এখন সেই গ্যারেজে পৌঁছে গেছে যেখানে শেরি আর সাইমন ছিল। এদিকে দেখা যায় ভিতরে তখন সাইমন নিজের চুরি করার সমস্ত টাকা পয়সা নিয়ে শেরির সাথে ওখান থেকে পালানোর প্ল্যান করছিল। কিন্তু তখন শেরি জানায়, আমি তোমার সাথে কোথাও যেতে চাই না, আর তোমার এই সমস্ত খারাপ কাজে তোমাকে আর সাহায্যও করতে চাই না। এই কথা শুনে সাইমন খুবই রেগে গিয়ে শেরির মাথায় একটা বন্দুক ঠেকিয়ে বলে, তুমি যদি এখন আমার সঙ্গে না যাও তাহলে আমি তোমাকে এখানেই গুলি করে মেরে ফেলবো। কিন্তু সাইমন কিছু করে ওঠার আগেই ওখানে নেথান এসে সাইমনের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। এখানে হঠাৎ করে নেথানকে দেখে শেরি আর সাইমন দুজনেই প্রচন্ড অবাক হয়ে গেছিল। নেথান বলে, আমি তোমার থেকে কিছুই চাই না, তুমি শুধু শেরিকে এখানে ছেড়ে দাও আর নিজের টাকা পয়সা নিয়ে এখান থেকে চলে যাও। যেটা শুনে সাইমন হাসতে হাসতে বলে, তুমি কি শেরিকে ভালোবেসে ফেলেছো নাকি? শেরি হলো আমার বোন, আর এই ব্যাংকে ডাকাতি করার আগে আমি প্ল্যান করেই শেরিকে তোমাদের ব্যাংকে কাজে ঢুকিয়েছিলাম, আর সেখানে ও ইচ্ছা করেই তোমার সাথে বন্ধুত্ব করে প্রেমের সম্পর্ক করে, যাতে তোমার কাছ থেকে ও ওই ব্যাংকের লকারের পাসওয়ার্ডটা জানতে পারে। এই কথাটা শুনে নেথান প্রচন্ড অবাক হয়ে যায়। ও যেন কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে মানুষটাকে ও এত ভালোবেসেছে, যার জন্য ও এত কিছু করেছে, সেই ওকে ধোঁকা দিয়ে এতক্ষণ ধরে ওকে ব্যবহার করছিল। তখন শেরি খুবই মাথা নিচু করে ওকে বলে, তোমার কাছে আমি চুরি করার জন্য গেছিলাম ঠিকই, কিন্তু আমাদের মধ্যে যা কিছু হয়েছে সে সবকিছুই আসল। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর আমি কোনোভাবেই তোমাকে ব্যবহার করতে চাইনি। কিন্তু নেথান যেন এখন আর কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না। ওর চোখের সামনে সবকিছুই আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল। আর এই সুযোগেই সাইমন নেথানের হাতে থেকে বন্দুক কেড়ে নিয়ে ওকে মেরে অজ্ঞান করে মাটিতে ফেলে দেয়, আর তারপর ওর গায়ের ওপরে একটা গাড়ি চাপা দিয়ে ওকে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই পিছন থেকে শেরি ওকে এই কাজটা করার থেকে আটকিয়ে দেয়, যেটা দেখে এখন সাইমন রেগে গিয়ে শেরিকেও গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু তখনই ওখানে সেই ডিটেকটিভরা এসে পিছন থেকে সাইমনকে গুলি করে আহত করে দেয়। এখন এই পুরো পরিস্থিতি পুলিশদের নিয়ন্ত্রণে চলে এসেছিল। এখন ওরা শেরিকে গ্রেফতার করে নেয়, আর নেথানকেও ওই গাড়ির নিচের থেকে বের করে ওকে হসপিটালে পাঠানোর জন্য একটা অ্যাম্বুলেন্সে তুলে দেয়। আর সেই একই সাথে ওরা বাকি পুলিশদেরকেও এখানে চলে আসতে বলে। এরা মনে করেছিল সাইমন হয়তো মারা গেছে, তাই এরা সবাই অনেকটা নিশ্চিন্তে ছিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই সাইমনের জ্ঞান ফিরে আসে, আর এখন ও এদের মধ্যে থেকে একজন পুলিশকে গুলি করে মেরে ফেলে আর অন্য একজনকে গুলি করে আহত করে দেয়। সেই একই সাথে ও শেরিকেও গুলি করে মারার চেষ্টা করে, কিন্তু শেরি কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। এখন সাইমনও নিজের টাকার ব্যাগ নিয়ে ওখান থেকে পালাতে চাইছিল। ওই গ্যারেজ থেকে বাইরে বেরোনোর পর ও পাশেই সেই অ্যাম্বুলেন্সটাকে দেখতে পায়, যেটাতে করে নেথানকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। এখন সাইমন ওই অ্যাম্বুলেন্সের দুজন কর্মচারীকেই গুলি করে মেরে দিয়ে ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। এদিকে শেরিও এখন যেভাবেই হোক সাইমনকে ধরে নেথানকে বাঁচাতে চাইছিল। সেজন্য ও সেই আহত ডিটেকটিভটাকে নিজের সাথে নিয়ে পুলিশের গাড়িতে করেই ওই অ্যাম্বুলেন্সের পিছন পিছন যেতে শুরু করে। এইভাবে বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর এখন অ্যাম্বুলেন্সের মধ্যে নেথানেরও জ্ঞান ফিরে আসে, আর এখন ও ওই অ্যাম্বুলেন্সের মধ্যে থেকেই সাইমনের সঙ্গে মারামারি করতে শুরু করে, যে কারণে একটা সময় ওদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে সেটা উল্টে যায়। কিন্তু এই অবস্থাতেও নেথান আর সাইমন নিজেদের মধ্যে মারামারি করে একে অপরকে মেরে ফেলার চেষ্টা করে। যেহেতু নেথান এখানে আগে থেকেই অনেক আহত আর ক্লান্ত হয়েছিল, তাই সাইমন ওকে প্রচন্ড মেরে ওর একটা হাত ভেঙে সেটার হাড় বাইরে বের করে দেয়। এদিকে শেরি, রস্কো আর সেই আহত ডিটেকটিভটাও ততক্ষণে ওখানে চলে এসেছিল। যেহেতু গুলি লাগার কারণে এখন ওই ডিটেকটিভটা খুবই আহত হয়ে গেছিল, তাই রস্কো তাড়াতাড়ি করে ওনাকে এখান থেকে হসপিটালে নিয়ে যায়। আর সেজন্য শেরি এখন একা একাই নেথানকে বাঁচানোর জন্য চলে আসে। এখন ও দূর থেকেই সাইমনের দিকে অনেকগুলো গুলি চালাতে শুরু করে, যার মধ্যে থেকে একটা গুলি সাইমনের গায়ে লাগলেও বাকিগুলোর হাত থেকে ও কোনো রকমে বেঁচে ওখান থেকে পালিয়ে যায়। আর শেরির যখন বন্দুকের গুলি ফুরিয়ে যায়, তখন ও শেরিকেও প্রচন্ড মারধর করে ওকেও মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু তখনই নেথান কোনো রকমে উঠে দাঁড়িয়ে নিজের ভাঙা হাতের সেই হাড়টা সাইমনের গলার মধ্যে ঢুকিয়ে ওকে মেরে ফেলে, আর এর সাথে সাথেই ও অজ্ঞান হয়ে ওখানে মাটিতে পড়ে যায়। এরপর যখন নেথানের জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় ও একটা হসপিটালের বিছানায় শুয়ে আছে, আর ওর পুরো শরীরেই ব্যান্ডেজ করা আছে। আর রস্কো তখন ওর পাশেই দাঁড়িয়েছিল। রস্কো বলে, তোমার শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়েছিল, যে কারণে তোমার হার্ট অ্যাটাক হয়েছিল, সেই সাথে তোমার একটা ব্রেন ইঞ্জুরিও হয়েছিল,
আর তাছাড়া তোমার শরীরের অনেকগুলো হাড় ভেঙে গেছে, অনেক জায়গায় কেটে গেছে, এমনকি তোমার একটা হাত তো পুড়েও গেছে। আর এই সমস্ত কারণে বিগত বেশ কিছু মাস ধরে তুমি কোমায় ছিলে, কিন্তু অবশেষে এখন তোমার জ্ঞান ফিরে এসেছে আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছো। এবার নেথান প্রশ্ন করে, আচ্ছা শেরি এখন কেমন আছে? রস্কো বলে, শেরিকে নিয়ে তুমি একদমই চিন্তা করো না, ও খুবই ভালো আছে। এসব কিছুর মধ্যে নেথানের সঙ্গে দেখা করার জন্য সেই ডিটেকটিভটাও চলে আসে। উনি বলেন, তুমি যে সমস্ত বড় বড় অপরাধ করেছো আর নিজের হাতে আইন তুলে নিয়ে 3 জন মানুষের খুন করেছো, তার জন্য তোমার সারা জীবন জেল হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু তুমি আমার মানে একজন পুলিশের জীবন বাঁচিয়েছো, আর তাছাড়া তুমি এই কাজগুলোকে কোনো খারাপ উদ্দেশ্যে করোনি, তাই আগামী 6 মাসের জন্য তোমাকে হাউস অ্যারেস্ট মানে নিজের ঘরের মধ্যেই বন্দী হয়ে থাকার শাস্তি দেওয়া হয়েছে। আর তারপর আগামী 5 বছর ধরে তোমাকে প্রভিশনে থাকতে হবে। আর সত্যি কথা বলতে গেলে এই শাস্তিটা খুবই কম। আর এই কথা বলেই ওই ডিটেকটিভ আগামী জীবনের জন্য নেথানকে শুভেচ্ছা জানিয়ে ওখান থেকে চলে যান। এরপর আমাদেরকে এখান থেকে আরো 1 বছর পরের ঘটনা দেখানো হয়। দেখা যায় নেথান এখন পুরোপুরি সুস্থ হয়ে আবার নিজের পুরানো স্বাভাবিক জীবনে ফিরে গেছে। আর এখন ও আবার আগের মতন নিজের কাজের ফাঁকে রস্কোর সাথে অনলাইনে গেম খেলেই সময় কাটাতো। অন্যদিকে দেখা যায় শেরির ওই অপরাধের জন্য ওকে শাস্তি হিসাবে 2 বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল। আর নেথান প্রতি সপ্তাহে নিয়ম করেই জেলের মধ্যে শেরির সঙ্গে দেখা করার জন্য যেত। ওরা দুজন এখনো একে অপরকে খুবই ভালোবাসত। আর ওরা অপেক্ষা করছিল কবে শেরি এই জেল থেকে মুক্তি পাবে, আর তারপর ওরা দুজন নিজেদের বাকি জীবনটা একসাথেই কাটাবে। আর এই আশা নিয়ে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।